ইরানের সামরিক বাহিনীর দখলেই কি রয়েছে দেশটির পারমাণবিক অস্ত্র? তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মারণাস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মার্কিনীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হবে ইরান। কিন্তু হঠাৎ করেই এমন হুমকি কেন দিচ্ছে তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন, যাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি সেরেছে তেহরান। তবে কি অচিরেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের তুমুল যুদ্ধ? প্রশ্ন হলো, ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? 400 কেজি ওজনেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের কাছে, যা আরও সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। সাম্প্রতিক সময়ে এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। তাদের সেই দাবিকে ঘিরেই ইরান জুড়ে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু কোনো স্বার্থই যেন অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো তেহরান থেকে আসছে এখন ভিন্ন ধরনের হুমকি, যার কারণে নানান চিন্তায় জর্জরিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যখন কোনো মতেই পেরে উঠছিল না ইহুদিবাদীরা, ঠিক তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি আবারও প্রায় একই কায়দায় ইরানকে বাগে আনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম, তবে যুক্তরাষ্ট্র সেটা করতে চায় না। কিন্তু ইরান যদি হামলা চালায় তাহলে আমরাও 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে পাল্টা আঘাত হানব। মার্কিন শাসকের এমন হুমকির প্রেক্ষাপটেই পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরানও। কারণ এতদিন ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করার দাবি করে আসছিল তেহরান, তবে এবার পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছে ইরান। এ প্রসঙ্গে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিভার্থ বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মার্কিন মূল ভূখণ্ডের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। কিন্তু কিভাবে সেই মিশন সফল করবে তেহরান? যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরির ইঙ্গিত দিয়েছে ইরান। এ প্রসঙ্গে সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য IRGCকে সক্ষমতা অর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নামল দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইয়েমেনের বন্দরনগরী মুখা এবং লোহিত সাগরকে লক্ষ্য করে দফায় দফায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। হুথিদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেন সরকারের সেনাবাহিনীও। তবে কি হুথি বনাম ইয়েমেনের সেনাবাহিনীর সংখ্যা তুমুল সংঘর্ষের রূপ নিল? ইয়েমেনের সেনাবাহিনীর এবার শেষ দেখেই ছাড়বে হুথিরা? সম্প্রতি বিভিন্ন ইস্যুতে হুথি ও ইয়েমেন সরকারের সেনাবাহিনীর সাথে শুরু হওয়া সংঘাতটি তুমুল সংঘর্ষের রূপ নিয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে শক্তিশালী হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীটি। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সেনাবাহিনীর অবস্থানকে লক্ষ্য করে ভয়াবহ হামলাগুলো চালাচ্ছে হুথিরা।
এবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুতি গোষ্ঠীর মধ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝেই বন্দরনগরী মুখা এবং লোহিত সাগরের দিকে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুতি বিদ্রোহী গোষ্ঠীটি। ইয়েমেনের সেনাবাহিনীর বরাতে খবরটি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর উপকূলে অবস্থিত বন্দরনগরী মুখা এবং লোহিত সাগরের দিকে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুথিরা। তবে হুথিদের ওই হামলায় কোনো হতাহত কিংবা বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য জানায়নি। হুথিদের পক্ষ থেকেও ওই হামলার বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে হুথিদের সর্বশেষ হামলার পূর্বে গোষ্ঠীটির বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে যে তারা উত্তরাঞ্চলীয় আল জাউফ প্রদেশে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে কামান হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, তারা আল জাউফ জুড়ে হুথিদের জমায়েত ও আস্তানাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। বাহিনীটি আরও জানায়, গত কয়েকদিনে বিভিন্ন প্রদেশে হুথি অবস্থানগুলোর বিরুদ্ধে 181টি অভিযান চালিয়েছে তারা। এতে গোষ্ঠীটির বহু সদস্য নিহত ও আহত হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনীর এসব সামরিক অভিযানের জবাবে শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থানে জানান দিচ্ছে হুথিরা। হুথিদের পরিচালিত সর্বশেষ হামলাটির আগে ইয়েমেনের বন্দরনগরী মুখা এবং আরেকটি গুরুত্বপূর্ণ শহর মারিবেও দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হুথিরা। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। এর আগেও হুথিদের এক হামলাতেই ইয়েমেনের অন্তত 30 জন সেনা নিহত হয়। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে প্রায় 12 বছরের যুদ্ধের পর 2022 সালের এপ্রিল থেকে ইয়েমেন তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে 2023 সালের শেষের দিকে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক ইরান যুদ্ধের ফলে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতেও জড়িয়ে পড়ে হুথিরা। এসব সংঘাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইয়েমেন সরকারের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালায় হুথিরা। বিশ্লেষকদের মতে হুথিদের এ লড়াই পশ্চিমা জোটের বিরুদ্ধে। হুথি ইরান মিলে সর্বোচ্চ শক্তি দিয়ে পশ্চিমা জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইরানে উত্তেজনা কিছুটা কমলেও ইয়েমেনে চলমান সংঘাতটি একটি পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নিতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকেরা। অবশেষে কি খোঁজ মিলেই গেল ইরানের পারমাণবিক অস্ত্রের? তবে কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের শঙ্কাই এবার সত্য হতে চলেছে? কারণ সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার দাবি করেছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে ইরান। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হুঙ্কার দিয়েই জানিয়েছিলেন তার শাসনামলে ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তাহলে কি ইহুদিবাদীদের ফাঁকি দিয়ে নিজেদের সফলতার গল্প বিশ্বকে জানাতে চলেছে তেহরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে সামরিক শক্তি অর্জনে মোটেও ছাড় দিচ্ছে না ইরান। যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেই চলেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তাই তো বাহিনীটির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুতিতেই রয়েছি আমরা। শত্রুপক্ষকে কৌশলগতভাবে চমক দেখাবে ইরান, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত নয় মার্কিনীরা। প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরি করেই কি সেই চমক দেখাবে ইরান? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার শপথ নিয়ে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় দেশটির বিরুদ্ধে যুদ্ধে জড়ায় মার্কিন প্রশাসন ও ইসরায়েল। কিন্তু অত্যাধুনিক যুদ্ধবিমান আর শক্তিশালী বোমা ব্যবহার করে হামলা চালিয়েও ইরানের তিল পরিমাণ ক্ষতি সাধন করতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই রয়েছে এখন চরম বিপদে। কারণ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর মতো প্রয়োজনীয় অস্ত্র নেই ইহুদিবাদীদের সামরিক বহরে, এমনটাই দাবি করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন বেহাল দশার মাঝেই তাদেরকে চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ।
পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। তবে প্রশ্ন থেকেই যায়, পারমাণবিক অস্ত্র তৈরির কি সক্ষমতা আছে ইরানের? সাম্প্রতিক যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, দেশটি আর এই খাতে ঘুরে দাঁড়াতে পারবে না। যদিও সমরবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, পাহাড়ের অত্যন্ত গভীরে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, ইহুদিবাদীদের হামলার পূর্ব সতর্কতা হিসেবে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। ইউক্রেনের শেষ ভরসাকেও কি শেষ করে দিচ্ছে রাশিয়ার সেনারা? কারণ একই সাথে ইউক্রেনের ছোড়া ৮২২টি আত্মঘাতী ড্রোনকেই ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাগে আনতে তার দেশটির অন্তত ১৩টি অঞ্চলকে লক্ষ্য করে সম্প্রতি ১৫০০-এরও বেশি বোমা নিক্ষেপ করেছে রুশ সেনারা। তবে কি যুদ্ধের ময়দান থেকে পালানোর পথটিও খুঁজে পাচ্ছে না ইউক্রেন? জানা গেছে, জেলেনস্কির দেশটির সামরিক বহরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ফুরিয়ে গেছে, যার কারণে রাশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইলকেও প্রতিহত করতে পারছে না কিয়েভ। প্রশ্ন হলো, পরাজয় নিশ্চিত জেনেও এখনো কেন রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন? যুদ্ধের ময়দানে ব্যাপক কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। তবে নিজেদের শেষ সম্বলটুকু দিয়েই রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে জেলেনস্কির বাহিনী। আত্মঘাতী ড্রোনের উপর নির্ভর করে রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। জানা গেছে, মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে রাতারাতি ৮২২টি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে কিয়েভ, যাকে চলতি বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় আকারের ড্রোন হামলা হিসেবেই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে শেষ রক্ষা হয়নি ইউক্রেনের সেই আত্মঘাতী ড্রোনের বহরটির। অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে জেলেনস্কির বাহিনীর ওই ড্রোনগুলোকে রীতিমতো ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। যদিও ইউক্রেনের ভয়াবহ এই হামলায় অন্তত ৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে রাশিয়া, সেই সাথে আহত হয়েছে আরও ৩৯ জন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী আসলে কি করছে? রাশিয়ার বিরুদ্ধে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়ালেও ভিন্ন ধরনের সংকটে রয়েছে ইউক্রেন, যে তথ্য সম্প্রতি কিছুটা হতাশার সুরেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, টানা ৪ বছরেরও বেশি সময় যাবৎ চলা এই যুদ্ধে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না ইউক্রেন। কারণ এই মুহূর্তে প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে ভুগছে কিয়েভ। আর যুক্তরাষ্ট্রের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ব্যবহার করেই মূলত রুশ ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করে ইউক্রেন। এদিকে জেলেনস্কির দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম সংকটের বিষয়টিকে সুযোগে পরিণত করেছে পুতিনের বাহিনী। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি এক প্রকার অভিযোগ করেই বলেছেন, সম্প্রতি ইউক্রেনের ১৩টি অঞ্চলকে লক্ষ্য করে ১৫৫০টিরও বেশি আত্মঘাতী ড্রোন ছুড়ে রাশিয়া। এছাড়াও প্রায় ১৫৬০টি নিয়ন্ত্রিত বোমাও ব্যবহার করে পুতিনের বাহিনী। শক্তিশালী ওই হামলায় আরও কমপক্ষে ৬২টি ব্যালিস্টিক মিসাইলও ইউক্রেনকে লক্ষ্য করে ছুড়ে রাশিয়ার সামরিক বাহিনী।
যেগুলোকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়ে ইউক্রেন, এমনটাই দাবি করেছেন জেলেনস্কি। 17 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু হঠাৎ করেই এয়ার ডিফেন্স সিস্টেমের সংকটে কেন পড়ল ইউক্রেন? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করেই রাশিয়ার বিরুদ্ধে লড়ে আসছে ইউক্রেন। কিন্তু সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী যুদ্ধে জড়ানোর ফলে এখন যুক্তরাষ্ট্রই রয়েছে প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করা মার্কিনীদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির মজুদ ৮০% কমে গেছে, যার কারণে ইউক্রেনকেও সহায়তা করতে পারছে না যুক্তরাষ্ট্র। $30,000 একজন মার্কিন সেনাকে ধরিয়ে দিলেই কিংবা হত্যা করতে পারলেই মিলবে এই বিপুল অর্থ। এমন ঘোষণা যদি কোনো সাধারণ ব্যক্তি দিতেন, হয়তো সেটিকে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু এবার এই ঘোষণা এসেছে সরাসরি ইরানের সেনাপ্রধানের কাছ থেকে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে? ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা দিয়েছেন, কোনো ইরানি বাহিনী যদি একজন মার্কিন সেনা সদস্যকে আটক অথবা হত্যা করতে পারে তাহলে $30,000 পুরস্কার দেওয়া হবে। ইরানের সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এই অর্থ দেওয়া হবে ইরানের জনগণের পক্ষ থেকে। রোববার এ খবর প্রকাশ করেছে ইরানের ওয়ানা নিউজ এজেন্সি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এমন ঘোষণা? এটি কি শুধু মার্কিন সেনাদের জন্য ভয় দেখানোর বার্তা, নাকি ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানানোর জন্য প্রকাশ্যেই অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে? ঘটনাটি সামনে এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরও ওয়াশিংটন নিজেদের সামরিক উপস্থিতি ধরে রেখেছে। ফলে তেহরানের এই ঘোষণা নিঃসন্দেহে নতুন করে উদ্বেগ তৈরি করছে। আর ইরানের বার্তাটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্য দিয়ে তারা কি বোঝাতে চাইছে সেটি এখন বড় প্রশ্ন। কারণ ইরানের সেনাপ্রধান আমির হাতামি এর আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এবছরের এপ্রিলে তিনি নির্দেশ দিয়েছিলেন, কোনো শত্রুপক্ষ স্থল অভিযান শুরু করলে ইরানি বাহিনী যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জবাব দেয়। এবার সেই অবস্থানের সঙ্গে যুক্ত হলো আরও বিস্ফোরক একটি ঘোষণা। প্রতিটি মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলে $30,000, অর্থাৎ কোনো একজন নির্দিষ্ট মার্কিন সেনা নয়, বরং প্রতিটি মার্কিন সেনা সদস্যের ক্ষেত্রেই এই পুরস্কারের কথা বলা হয়েছে বলে ওয়ানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের কর্মকর্তারা এর আগেও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কারের কথা সামনে এনেছিলেন। গত 15 মে ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য €50 মিলিয়ন পুরস্কারের কথা বলা হয়েছিল। তাহলে কি এবার সেই হুমকির পরিধি আরো বড় করা হলো? আগে যেখানে আলোচনার কেন্দ্রে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার সেখানে যুক্ত হলো পুরো মার্কিন সামরিক বাহিনী। আর এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের সময় কোনো দেশের সেনা সদস্যকে আটক করা বা হত্যা করা সরাসরি সামরিক সংঘাতের অংশ হতে পারে, কিন্তু সেই কাজের জন্য প্রকাশ্যে আর্থিক পুরস্কারের ঘোষণা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। এখন প্রশ্ন, এই ঘোষণার বাস্তব প্রভাব কতটা? মার্কিন সেনারা কি এর ফলে নতুন কোনো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, নাকি এটি মূলত ইরানের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল যার উদ্দেশ্য মার্কিন সেনাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করা? বিশেষজ্ঞদের নজর এখন সেদিকেই, কারণ ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে বিদেশি সামরিক উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য হুমকি, আর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি ধরে রাখার পক্ষে অবস্থান করছে। ফলে দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান যত দীর্ঘ হবে ততই বাড়বে নতুন সংঘাতের আশঙ্কা। আর এর মধ্যেই সামনে এসেছে হরমুজ প্রণালীর সংকট।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান বলছে মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলছে। অর্থাৎ একদিকে হরমুজ, অন্যদিকে মার্কিন সামরিক উপস্থিতি, সব মিলিয়ে দুই দেশের সংঘাতের একাধিক ফ্রন্ট তৈরি হয়েছে। আর ঠিক এই মুহূর্তেই ইরানের সেনাপ্রধানের $30,000 ঘোষণা সামনে এলো। তাহলে কি এটি বড় কোনো সামরিক অভিযানের আগাম সংকেত? যুদ্ধের মাঝেই এমন কি বদলে ফেললো ইরান, জানিয়ে এখন নতুন করে হিসাব কষতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। যুদ্ধ থেমে গেলেও প্রস্তুতি থামেনি, বরং যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষার কাঠামোই বদলে ফেলেছে তেহরান। এমন দাবি করছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর এক কর্মকর্তা। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চলাকালীনই ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শুধু অস্ত্র বা সরঞ্জাম নয়, বদলে দেওয়া হয়েছে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিচালনার কৌশলও। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের মাঝখানে কেন এত বড় পরিবর্তনের প্রয়োজন হলো? আর এই পরিবর্তনের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী হয়ে উঠেছে? IRGCর ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা এবার সরাসরি কাজে লাগিয়েছে ইরান। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভর না করে নতুন ধরনের একটি কাঠামোর দিকে এগিয়েছে দেশটি। অর্থাৎ শত্রুপক্ষ কিভাবে হামলা করছে, কোথা থেকে হামলা আসছে এবং কিভাবে দ্রুত সেই হামলার জবাব দেওয়া যায়, এসব বিষয়কে সামনে রেখে পুরো ব্যবস্থাটিকেই নতুন করে সাজানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থায়। কারণ আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই হয় না, কোথায় শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, কোন ইউনিটকে কত দ্রুত তথ্য দিতে হবে এবং কোন প্রতিরক্ষা ব্যবস্থা কখন সক্রিয় হবে, এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত ও সমন্বিতভাবে কাজ করবে, আকাশ প্রতিরক্ষা তত কার্যকর হবে। ইরানি কর্মকর্তার দাবি, নতুন কাঠামোয় এই সমন্বয় ব্যবস্থাতেই বড় পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য সংগ্রহ ও আদান প্রদানের পদ্ধতিও বদলে দেওয়া হয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইরান শুধু প্রযুক্তিগত কাঠামো বদলায়নি, বদলেছে প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলও। অর্থাৎ সম্ভাব্য নতুন ধরনের হামলার জন্য নিজেদের বাহিনীকে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। আর ইরানের দাবি, এই পরিবর্তনের ফল যুদ্ধের সময়ই দেখা গেছে। তাদের বক্তব্য অনুযায়ী সংঘাত চলাকালীন আগের তুলনায় আরও বেশি ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। তাহলে কি যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত হয়েছিল, আর সেই অভিজ্ঞতা থেকেই এবার নতুন কাঠামো তৈরি করা হলো? এমন প্রশ্ন এখন সামনে আসতেই পারে। কারণ যুদ্ধক্ষেত্রে একটি বিষয় খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়, শত্রুর আক্রমণ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই আক্রমণ থেকে শিক্ষা নেওয়া। আর ইরান ঠিক সেটি করার দাবি করছে। তবে এই পরিবর্তনের গুরুত্ব বুঝতে হলে ফিরে তাকাতে হবে সাম্প্রতিক সংঘাতের দিকে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। পরে দুই দেশ চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনাতেও বসে, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে দুই পক্ষের মতবিরোধ তৈরি হয়, ফলে আলোচনা থমকে যায়। এরপর জুলাই মাসে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে। জবাবে ইরানও জর্ডানে, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। অর্থাৎ যুদ্ধের অভিজ্ঞতা ইরানের জন্য শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয়, সামরিক কৌশল বদলে ফেলারও সুযোগ তৈরি করেছে। আর এখন সেই পরিবর্তনের কিছুটা প্রকাশ্যে আনছে তেহরান। তবে এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি শুধু নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে, নাকি ভবিষ্যৎ আরও বড় সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে? কারণ নতুন কাঠামোর কথা প্রকাশ্যে আসার সময়টাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি। হরমুজ প্রণালীকে ঘিরে দুই দেশের অবস্থানও বিপরীতমুখী।
তেহরান বলছে বিদেশি সামরিক চাপের বিরুদ্ধে তারা প্রতিরোধ চালিয়ে যাবে, আর ওয়াশিংটনও ইরানের ওপর চাপ কমানোর কোনো স্পষ্ট সংকেত দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ ইরানের বার্তাটি হতে পারে খুব পরিষ্কার, পরবর্তী সংঘাত যদি আবার শুরু হয় তাহলে আগের যুদ্ধের মতো পরিস্থিতি নাও হতে পারে। আগের হামলা থেকে শিক্ষা নেওয়া হয়েছে, কমান্ড কাঠামো বদলানো হয়েছে, প্রশিক্ষণ বদলানো হয়েছে, তথ্য আদান প্রদানের পদ্ধতি বদলানো হয়েছে, আর সবচেয়ে বড় কথা, একসাথে আরও বেশি প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার সক্ষমতা বাড়ানোর দাবি করছে তেহরান। অর্থাৎ যুদ্ধ শেষ হলেও ইরান যেন যুদ্ধের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় এই নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো বাস্তবে কতটা কার্যকর হয়। কারণ ইরানের দাবি যদি সত্যিই মাঠ পর্যায়ে কার্যকর হয় তাহলে ভবিষ্যতে দেশটির আকাশসীমায় অভিযান চালানোর আগে প্রতিপক্ষকে আরও জটিল প্রতিরোধ ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আর সেখানেই এই নতুন পরিবর্তনের আসল গুরুত্ব। যুদ্ধ ইরানকে দুর্বল করেছে নাকি আরও কঠিন প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে, সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে পরবর্তী সংঘাতেই।